প্রিয় দর্শক, ইস্পানি মির্জা বসুবার্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করবেন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আনম এহসানুল মিলন রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন ব্যক্তিত্ব রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ রয়েছেন আমাদের সাথে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা যে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন ঘটনা নিয়ে আমরা কথা বলবো। একটুখানি আমরা পিছন দিকে চলে যাই। সেটি হচ্ছে যে আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রফেসর ডক্টর ইউনূস তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এর পরবর্তীতে দেশে নানা সংস্কার হয়েছে। ঐক্যমত কমিশন সকল রাজনৈতিক দলগুলোর সাথে নানাভাবে তাদের আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে একটি ডায়ালগ হয় লন্ডনে। সেই ডায়ালগের পরবর্তীতে একটা যৌথ ঘোষণা আসে। সেই যৌথ ঘোষণার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আশাবাদ ব্যক্ত করা হয় এবং সেটি তারেক রহমান সাহেবের আলোচনা এবং প্রফেসর ডক্টর ইউনূসের আলোচনার মধ্যে থেকে আসে। কিন্তু উনি দেশে ফিরে আসার পরপরই আমরা দেখেছি যে এটি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া। জামায়াত ইসলাম, এনসিপি, ইসলামিক দলগুলো তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে এবং তারা যেটি এখন বলছেন, তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন। বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চ কক্ষ নির্বাচন পদ্ধতি কী হবে সেগুলো বলছেন। এরকম নানা বিষয় কিন্তু এখন কাজ করছে। ইতিমধ্যে বাংলাদেশে গত 4-5 দিন আগে একটি দুর্ঘটনা ঘটে। সেটি ভাঙ্গারি ব্যবসায়ী যে হত্যার শিকার হয় এবং সেই ঘটনার কিছুটা রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলেও মানুষ এখন বুঝতে পারছে আসলে ঘটনাটা কেন হয়েছে, কোন দিকে মোড় নিয়েছে, প্রকৃত রহস্যকে মানুষ বুঝবার চেষ্টা করছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। আমি মিলন ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব এই কারণের জন্য যে আপনি 5ই আগস্টের পরবর্তী সবসময় আমাদের অনুষ্ঠানে এসেছেন, সোচ্চারভাবে কথা বলবার চেষ্টা করেছেন। আপনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটাকে বিশেষভাবে কীভাবে দেখেন? জাতীয় নির্বাচন এবং সম্প্রতি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, এটি নিয়ে মানুষের মধ্যে যে ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে ঘটনাটা কী ছিল। আপনার বিশ্লেষণ কী? প্রথমেই আমি আপনাকে এবং বিজ্ঞ আলোচক কবি হাসান হাফিজ ভাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। দেখুন, এটা আমাদের জুলাই মাস আমাদের কি দিয়েছে? জুলাই 36 2024 যা ঘটেছে, যাদের দৃষ্টি ছিল না তারা দৃষ্টি ফিরে পেয়েছে। যারা বধির ছিল, কথা বলতে পারতো না, কানে শুনতো না, তারা বলতে শিখেছে, শুনতে শিখেছে। যাদের নাক বন্ধ ছিল, গন্ধ নিতে শিখেছে, জিহ্বা যেভাবে স্বাদ নেয় সেভাবে। অর্থাৎ এই জাতি জেগে উঠেছে, এই জাতি সত্য কথা বলতে শিখেছে এবং বলার সে সাহস পেয়েছে। জুলাই আমাদেরকে সেটা দিয়ে গিয়েছে। জুলাই এই বাংলাদেশ থেকে আর কখনো যাবে না, এটা চিরজাগরুক থাকবে। যে যেভাবেই বলুক না কেন, যে কোনো ফেসিবাদও যদি আবার আমাদেরকে আসর করে, এই জুলাই 36-এর অবদানে কেউ আমাদেরকে আর ওই ফেসিবাদের শৃঙ্খলবদ্ধ করতে পারবে না। এটাই ছিল জুলাই। আজকে সেই দিন, যেই দিনে তিনি বলেছিলেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, আমার মুক্তিযোদ্ধার ছেলেরা পাবে কিনা। একমাত্র দেশ বাংলাদেশ যে দেশে মুক্তিযোদ্ধারা বাড়ে। বয়স বাড়লে মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু এদেশে মুক্তিযুদ্ধের তালিকা ক্রমান্বয়ে বেড়েই চলেছিল। যে অপসংস্কার ছিল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। অতএব এই জুলাই আমাদের বলতে শিখিয়েছে, এই জুলাই আমাদের স্বাধীনতা রক্ষা করবে এবং আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আসুন নির্বাচনের কথা। লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস সাহেব জনাব তারেক রহমানের সাথে দেখা করেছেন। এটি একটি সুন্দর সাবলীল বিষয় এবং এটা জাতি সুন্দরভাবে গ্রহণ করেছেন। উনি ইন বিটুইন একটা সময়ের কথা বলেছেন। ডক্টর ইউনূস সাহেব বলেছেন প্রস্তুতি নিলেই আমরা সেটা করতে পারবো এবং সেইভাবেই তিনি নির্বাচনের চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্যদেরকে বলেছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিন, তাহলে আমরা আশা করছি নির্বাচনটা সুন্দরভাবে হবে। আসুন, দেশব্যাপী যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আজকালকের দিনের ঘটনা ঘটলেই এটাকে অপব্যাখ্যা দেওয়া হয়। যেমনিভাবে আপনি বলছিলেন যে সত্য ঘটনা বেরিয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু সত্য ঘটনাটা বের হওয়ার আগেই অন্যান্য রাজনীতিবিদগুলো আমাদের ন্যূনতম যে আমাদের কালচার ছিল সেটাকে বিকৃত করে ফেললো এবং কিভাবে নেতারা রুষ্টভাবে অন্যান্য দলের নেতার বিরুদ্ধে কথা বলল। এটা কিন্তু জুলাই 36 আমাদের শিখেনি। জুলাই 36 শিখিয়েছে আমাদেরকে ধৈর্যশীল হওয়া, সত্যিকারভাবে আমাদের দেশকে এগিয়ে নেওয়া। যাই হোক, এখন তো সত্য ঘটনা বেরিয়ে আসছে, কে কোথায় কিভাবে করেছে। 3 দিনের আগের ঘটনা 3 দিন পরে, বা যে ঘটিয়েছে সে কোন দলের মিছিল থেকে ধরে নিয়ে আসছে পুলিশ, সবই মানুষ দেখছে। আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না, কারণ যতই দিন যাবে ততই তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে এগুলি কি হচ্ছে। তাহলে বিষয়টা কি হচ্ছে? ঘোলা পানিতে মাছ শিকার করা। সেটি যদি করতে চায় তারাও কিন্তু রেহাই পাবে না।
এদেশে নির্বাচন হতেই হবে। দেখুন, আমাদের দল আগে থেকেই বলছিল যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় ততটাই মঙ্গল। কথাটা কি ফলছে এখন? যদি নির্বাচনটা আরো আগে হয়ে যেত আরো সুন্দর থাকতো। দেখুন, অনির্বাচিত সরকারের কমিটমেন্ট নেই। তাছাড়া যে ধরনের ক্যাবিনেট তৈরি করা হয়েছে, এই ক্যাবিনেট এই বাংলাদেশে 18 কোটি লোকের এই একটি বিশাল দেশকে এত সমস্যার সমাধান করার মতো ক্যাবিনেট তৈরি হয়নি। যদিও আমরা নোবেল লরিয়েটকে পেয়েছিলাম তার প্রধান হিসাবে, তিনি উনার পক্ষ থেকে যে দায়িত্বটি পালন করা সেটি তিনি সর্বোপরি করছেন বলে আমরা বিশ্বাস করি। তবে আমরা শুধু দেখতে চাই যে উনি নির্বাচনটি সঠিকভাবে কখন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, সেই অপেক্ষায় আমরা থাকতে চাই। তো সেই ক্ষেত্রে এখন যেটি আমরা তো খুবই মুগ্ধ হয়েছিলাম যে জনাব তারেক রহমান এবং প্রফেসর ডক্টর ইউনূসের যে বৈঠকটি হলো, সেই বৈঠকে কিন্তু আমরা দেখেছি তারেক রহমান সাহেব অত্যন্ত শ্রদ্ধার সাথে বই উপহার দিয়েছেন, কলম দিয়েছেন, এবং সেখানে প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন আপনার মতো নেতৃত্ব ব্যক্তি কিন্তু বাংলাদেশের প্রয়োজনীয়তার কথা বলেছেন। একই সাথে জনাব তারেক রহমানও কিন্তু তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার কথা বলেছেন। তো এখন যেটি হলো, দেখা যাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের একটা প্রশ্ন তৈরি হলো, এবং যেটি আমরা দেখেছি যে ঐক্যমত কমিশনের যে তাদের যে তালিকা সেখানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। ইসলামী শক্তিগুলো যারা আছেন বা জোটগুলো তারা একসাথে একটি সমাবেশের মধ্যে সে কথা বলেন, এনসিপিও সেখানে যোগদান করেছে। তা আপনি এই যেটি বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, যেটা নির্বাচন একটা ঠেকানোর কথা, পিছানোর কথা, যেটা অপতৎপরতা সে কথা উল্লেখ করেছেন। তো এই যে পিয়ার পদ্ধতি নির্বাচন যেটি বলা হচ্ছে, তাতে কি মনে হয় যে বাংলাদেশের নির্বাচনটাকে পিছিয়ে দিবার জন্য বা দেরি করানোর জন্য কোনো রকমভাবে কোনো প্রচেষ্টা আছে কিনা? পিআর পদ্ধতিটা মূলত যেটা ওনারা করতে চাচ্ছেন, সেটা পরিসংখ্যান যদি আমরা নেই তাহলে কি দেখতে পাই? ধরুন 1995 সালের 1991 সালে পঞ্চম সংশোধনে, যেটা পঞ্চম সংসদে যে নির্বাচন হয়েছিল, বিএনপি পেয়েছিল 30.81% ভোট, আর আওয়ামী লীগ পেয়েছিল 30.07। বিএনপি পেয়েছিল 144টি আসন, আওয়ামী লীগ পেয়েছিল 88 আসন, কিন্তু লেস দেন 1% ডিফারেন্ট। তাহলে পিআর পদ্ধতিতে যে নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, সেটা তো সঠিকভাবে হচ্ছে না। আপনি ডেমোক্রেটিক ওয়েতে উইনার হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন এমনভাবে যদি আপনি সংসদ তৈরি করতে চান যে সংসদ একটি হ্যাঙ্গিং পার্লামেন্ট হবে, যে সংসদে কার্যকারিতা হারিয়ে ফেলবে, সেই সংসদ পৃথিবীর অন্যান্য দেশে করেছে, তাদের কার্যকারিতা এতটা নেই। তো সেই ধরনের কোনো কিছু হঠাৎ করে তো আবিষ্কার করলে হবে না। আপনি পার্সেন্টেজ হিসেবে ধরুন, রিসেন্টলি একটি পার্টি রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু এখন আমি পাবলিকলি দেখিনি। এটার নাম হলো বিএমজেপি, বি বাংলা বিজেপি, ভারতীয় জনতা পার্টি না, বিএমজেপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। এই বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি 13% ভোট রয়েছে, এবং আপনি জানেন সংখ্যা যারা লঘিষ্ঠ থাকে তারা অলওয়েজ ইউনাইটেড থাকে। আমরা যখন প্রবাসে থাকি আমরা বাংলাদেশে ইউনাইটেড থাকি, এটাই নিয়ম। তা 13% যদি তাদের ভোট থেকে থাকে, তো 3-39 39 সিটস তারা পেয়ে যাবেন। ডু ইউ সি ইট? এইভাবে কি হ্যাঙ্গিং পার্লামেন্ট করা চলে? তাহলে কি এই পার্লামেন্ট সচল থাকবে? সেই ক্ষেত্রে উচ্চ কক্ষে আপনি এই বিষয়টিকে বিবেচনা করতে পারেন যে সেখানে সেই ধরনের কোনো পদ্ধতি নেওয়া, কিন্তু আপনি তো নিম্নকক্ষে সেটা চিন্তা করতে পারেন না। সেই জন্য পিআর পদ্ধতি এটা একটি মানে অবাস্তব পদ্ধতি বাংলাদেশের জন্য এই মুহূর্তে। আর আপনি যদি সংস্কার করতেই চান, হঠাৎ করে আপনি পরীক্ষায় ফেল করেন, এক ধাপেই আপনি জিপিএ গোল্ডেন প্লাস পেতে তো পারেন না। আস্তে আস্তে এগোন। আপনি প্রথমে সি পান, তারপরে বি পান, তারপরে এ পান, তারপরে এ প্লাস। এই ধরনের হঠাৎ করে সব সংস্কার একসাথে হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে। আর বাংলাদেশে এই পিআর পদ্ধতিটা আদৌ কোনো অবস্থাতেই আমার মনে হয় না সঠিক হবে। যদি আপনি ক্যাটাগরিক্যালি অ্যানালাইসিস করেন, 5th পার্লামেন্ট, 6th পার্লামেন্ট, 7th পার্লামেন্ট, 8th পার্লামেন্ট যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে পিআর পদ্ধতিতে হলে এদেশে হ্যাঙ্গিং পার্লামেন্ট ছাড়া কোনো পার্লামেন্ট হবে না। মানে আরেকটা পারসেপশন, আমি কবি হাসান হাফিজ ভাইয়ের কাছে আসবো, যেটি হচ্ছে বাংলাদেশে তো বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, আমরা জামাতকে ধরে রাখি, তারও শক্তিশালী দল, ইসলামিক জোটও রয়েছে। ইতিমধ্যে জামাত দেখেছি তাদের যে নির্বাচনের যে প্রস্তুতি সেটি গ্রহণ করেছে, তারা 299টি আসনে তাদের যে প্রার্থিতা ঘোষণা করেছে। বিএনপি এখনো পর্যন্ত সেই প্রার্থিতা ঘোষণার দিকে এখনো আগোয়নি। কিন্তু যে প্রশ্নটি মানুষের মধ্যে বা ধারণা, নিশ্চয়ই আপনি বলবেন যে বিএনপির বৃহৎ দল, সেখানে অনেক প্রার্থী থাকবে, অনেক কিছু থাকবে,
কিন্তু জামায়াত ইসলাম প্রার্থিতা ঘোষণা করার পরে কিন্তু সেটা নিয়ে কোনো রকম কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলাও দেখা যায়নি, কেউ কিন্তু বিদ্রোহী প্রার্থী হবার কথা বলে দেখা যায়নি। বিএনপি তাদের প্রার্থিতা কি সামাল দিতে পারবে? অবশ্যই পারবে। প্রথমত, প্রার্থিতা নির্ধারণে পার্টি তার প্রোটোকল অনুযায়ী তার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি নির্বাচন করে। ঠিক একই সময় নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্ব রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু তারা মনে করে শুধু নির্বাচনটি করিয়ে দেওয়া তাদের দায়িত্ব, সেটা নয়, তার দলকে মনিটরিংও করতে হয়। ধরুন, নির্বাচন কমিশন প্রত্যেকটি বিষয়ে নির্বাচন সহ ভোটাধিকার এবং রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে সেগুলি তারাই নির্ধারণ করবে। সেই জায়গায় নির্বাচন কমিশনকেও এমন ধরনের পদ্ধতি দিতে হবে যে বৃহত্তর দলগুলো তাদের ইলেকশন সিস্টেমে যেন প্রাইমারি ইলেকশন এগুলি ইন্ট্রোডিউস করে, কিন্তু নির্বাচন কমিশন সেদিকে যাচ্ছে না। তবে আমাদের দল বৃহৎ দল, সেখানে বহু প্রার্থী রয়েছে এবং সেটাও সিলেকশন একটা কমিটি রয়েছে, সেই সিলেকশন কমিটি দেখে শুনেই সেই নির্বাচন মানে মনোনয়ন দিবেন বলে আমার বিশ্বাস, এবং এটা অতীতে হয়েছে এবং হবে এবারও। মানে কোনো বিশৃঙ্খলা হবার কোনো আমি দেখছি না। জি, নিশ্চয়ই আমরা সেটাই আশা করি, যাতে রাজনৈতিক নানা ঘটনার মধ্য দিয়েও বিএনপি তাদের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার ক্ষেত্রে নমিনেশনের ক্ষেত্রে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়, সেটা আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই। কবি হাসান হাফিজ সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং আমার মনে আছে যে এই ফ্যাসিজমের 15 বছরও কিন্তু প্রেস ক্লাবে একটা ব্যাগ কাঁধে নিয়ে সেখানে যেতেন এবং জাতীয়বাদের পক্ষে কথা বলতেন। সেখানে ভোটে একচেটিয়া জোরপূর্বক একটি সমর্থক গোষ্ঠী তারা ভোট বা বিনা ভোটে নির্বাচিত হলেও কিন্তু আপনি কিন্তু সর্বোচ্চ ভোটই সেখানে পেতেন। এই সার্বিক পরিস্থিতিতে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, বিশেষ করে নির্বাচন ঐক্য সংস্কার রেখে মুখোমুখি যাতে দাঁড় করানো না হয়, সে বিষয়ে কিন্তু এনসিপির যিনি প্রধান তিনি নাহিদ ইসলাম তিনি বলেছেন। অন্যদিকে যেটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে এক ধরনের মব কালচার তৈরি করা হচ্ছে, এবং যেটি জনাব তারেক রহমান সহ বিএনপির প্রায় সকলেই বলেছেন যে অন্যের দোষ বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, অপচেষ্টা করা হচ্ছে। আপনি কীভাবে দেখেন সার্বিক পরিস্থিতিকে? বিএনপি একটা মানে এখন যে ধারা দেখা যাচ্ছে, মানে একটা গণশত্রুকে হিসাবে তাকে প্রতিপন্ন করার জন্য একটা একটা চেষ্টা দেখা যাচ্ছে। সেটার মধ্যে সবাই মিলে মনে হয় একটা তাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চাচ্ছে। সেটার কারণ হচ্ছে যে ভোট হলে, নিরপেক্ষ ভোট হলে তো বিএনপি সরকার গঠন করবে, এটা একদম দিবালোকের মতো সত্য ঘটনা। সেই কারণেই বিএনপির প্রতি আক্রমণটা করা হচ্ছে এবং বিএনপি অনেক পরিপক্কতার পরিচয় দিচ্ছে, আমি বলবো অনেক সংযমের পরিচয় দিচ্ছে। বিএনপি যদি চায় একদিনের মধ্যেই সরকার ফেলে দিতে পারে, একদিনও লাগবে না। তো কিন্তু সেটা তো একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে দেশ। তো এখন কিন্তু বিএনপিকে অত্যন্ত সতর্কভাবে এগুতে হবে। অনেক ষড়যন্ত্র হবে, দেশের ভেতরে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, প্রতিবেশী দেশে হচ্ছে, পরিষ্কার কথা। এবং একটা নির্বাচিত সরকার না এলে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, স্থিতিশীলতা আসবে না। ভারত তো পরিষ্কার বলেই দিয়েছে, ভারতের সেনাবাহিনী প্রধানও বলেছে, তারা বারবার বলেছে যে একটা নির্বাচিত সরকারের সঙ্গে তারা ইন্টারাকশন করতে চায়, তারা সম্পর্কের একটা নবায়ন করতে চায় আর কি। কিন্তু এই সরকারকে তারা আমলেই নিচ্ছে না। ফলে নির্বাচনটা যত বিলম্বিত হবে আমাদের ক্ষতি হতে থাকবে তত, এবং আরও এই ধরনের অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটবে। ভবিষ্যতে দেখবেন যে আরও বিচিত্র সব ঘটনা ঘটবে, কারণ এই নৃশংসতার তো কোনো নিন্দা করার ভাষা নাই, কোনো মানুষের পক্ষে এইভাবে করা সম্ভব না। এবং আপনি দেখেন যে সেখানে নিখুঁতভাবে ভিডিওটা করা হয়েছে। তার মানে কি, আমাদের দেশে কতগুলি গোয়েন্দা সংস্থা কাজ করে, তারা কোথায় ছিল, পুলিশ কোথায় ছিল, আনসার কোথায় ছিল, সেনাবাহিনী কোথায় ছিল? সেনাবাহিনী তো মাঠে আছে এখন উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আমরা তো সেরকম কিছু দেখি নাই। তো এখনও পর্যন্ত সরকারের কাছ থেকে যে দৃঢ়তা আমরা আশা করি সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি না। ফলে এখন এটা কেউ যদি প্রশ্ন তোলে যে সরকারের একটা অংশ এটার সঙ্গে যুক্ত কিনা, তাদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে বিঘ্নিত করার জন্য, এই প্রশ্ন কিন্তু কেউ তুলতে পারেন, তখন তাকে কি আমরা জবাব দিব? আমরা চাইবো যে সবারই মধ্যে একটা বোধোদয়ের সৃষ্টি হবে এবং একটা দেশের কল্যাণে আমরা যেন ছাড় দিয়ে, সংযম দেখিয়ে, পরমত সহিষ্ণুতা দেখিয়ে আমরা যেন নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি। একটা গণতান্ত্রিক সংস্কৃতি যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেটার চর্চা, বিকাশ এবং লালন যেন আমরা করতে পারি সবাই মিলে। অনেকগুলি ইলেকশন হলে তখন একটা গণতান্ত্রিক, প্রকৃত গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা নিজেদেরকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। কিন্তু রাতারাতি কিছু আশা করাটা ঠিক না। তবে এর মধ্যেও আসার কথা এই যে মতৈক্য কমিশন যেটা আছে জাতীয়, তারা কিন্তু অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে, সেটা ঠিকই। 100% কোনো কিছু আশা করাটা ভুল হবে, সম্ভব না এটা। তাহলে তো বহুমতের এক পার্টি তো হতে পারতো, তাই না? এতগুলি দল, এতগুলি মত, এতগুলি পথ, সেখানে তো
তর্ক বিতর্ক হবে, কেউ ছাড় দিবে, সবাই সরকারকেও সেই সহনশীলতার সঙ্গে জনগণের দলটাকে সব দলকে কিন্তু আস্থায় নিতে হবে, তাদের পরামর্শ নিতে হবে, কারণ ভবিষ্যতে তাদের যেই সংস্কার প্রক্রিয়া সেটা তো নির্বাচিত সরকারই বাস্তবায়ন করবে। তো তাদের কাছ থেকে সেই অঙ্গীকারটা নিতে হবে, তাদেরকে সেভাবে উদ্বুদ্ধ করতে হবে, তাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতিটা আদায় করতে হবে, সেটার জন্য আস্থা সৃষ্টি করতে হবে। সেটার মধ্যে আমরা ল্যাকিং দেখেছি, অনেকখানি সময় ক্ষেপণ হয়েছে। এই সরকারের কিন্তু 11 মাস পার হয়ে গেছে, কিন্তু কোনো অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার এত দীর্ঘ সময় নেয় নাই। আর এত বড় একটা রক্তাক্ত জুলাইয়ের যেই পটভূমি, সেটার যেই চাহিদা, সেটার যে আকাঙ্ক্ষা, যেটা স্বপ্ন, যেই স্পিরিট, সেটার থেকে আমরা যেন বিচ্যুত না হই, সেটা রাজনৈতিক দলগুলিকেও কিন্তু এই সংস্কারের ভাষা পড়তে হবে এবং তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে এটা আনতে হবে, কাজের মধ্যে এটা প্রতিফলন ঘটাতে হবে। না হলে কিন্তু ভোট হলে জনগণ আবার তাদেরকে প্রত্যাখ্যান করবে, পরিষ্কার কথা। এখন আগের মতো চলবে না, আমি ডামি নির্বাচন হবে না, রাতের ভোট হবে না, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হবে না, সেই দিন পার হয়ে গেছে। মানুষ এখন সচেতন হয়েছে, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, একটা মেয়ে বলেছিল, তাই না? অসাধারণ ত্যাগ করেছে এবং রাজনৈতিক দলগুলি এতদিন ধরে যে ত্যাগ স্বীকার করেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি হয়েছে আওয়ামী লীগের সময়, এবং আমাদের পররাষ্ট্রনীতি ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছিল, স্বামী স্ত্রীর সম্পর্কের একটা পর্যায়ে চলে গিয়েছিল। সেইগুলির থেকে আমাদের এখন নিজেদের পায়ে দাঁড়ানোর এবং চোখে চোখ রেখে কথা বলা উচিত। সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারে সবাইকে প্রতিবাদী হওয়া উচিত, সোচ্চার হওয়া উচিত। আমরা ভারতের বন্ধুত্ব চাই, সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। আমরা মুক্তিযুদ্ধের জন্য সহায়তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমরা নিজেদের মাথা তো বিক্রি করে দিতে পারি না। জি নিশ্চয়ই। আমি এটা আরেকটু প্রসঙ্গে আসি, নির্বাচন প্রসঙ্গে আমরা এই পর্বটা করতে চাই। যারা মিলন, আপনি খেয়াল করবেন যে আমরা পিয়ার প্রতিনিধি নির্বাচন ছাড়াও একটি আওয়াজ ছিল মাঠে, সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন আগে, সেটি বোধহয় এখন একটু স্লো হয়ে গিয়েছে। তবুও এই যে প্রসঙ্গটা এসছিল, সেটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন, স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন? দেখুন, স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন বিষয়টি সরকারের সাথে আলোচনা করেই ইলেকশন কমিশন করতে পারেন, কিন্তু স্থানীয় সরকারের জন্য তো তাদের সরকারের সাথে আলোচনার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কোনো আইন তাদের উপর স্টিপুলেট করা হয়নি যে তারা করতে পারে না। তারা কেন করছে না? কারণ তারা নিজেরা প্রস্তুতি নিতে পারেনি, সেই জন্য তারা করছে না। আমরা চাই বা না চাই, কিন্তু চাইতে হবে তো ইলেকশন কমিশনকে, ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল অর্গানাইজেশন। কিন্তু তারা তো নিজেদের যে কর্মক্ষমতা, পরিধি, এটা সম্পর্কে তারা এখনও অকেবাল নয়। এই যে মনে করেন সংস্কার কমিশন, তারা যেই সমস্ত সংস্কারগুলো নির্বাচন কমিশনারদের বিপক্ষে গিয়েছে, সেগুলি তারা প্রস্তাবের আগে এলিমিনেট করে দিয়েছেন। তারা কোনো আইনের আওতা, কোনো জবাবদিহিতে যেতে চায় না। ধরুন, সেক্রেটারি সাহেব চিঠি পাঠাবে যদি একটি পদ শূন্য হয়, সেই চিঠিটি পাঠিয়ে দিয়েছেন জয়েন্ট সেক্রেটারি। তো জয়েন্ট সেক্রেটারিকে ইচ্ছে করে, এটা এটিএম শামসুল হুদা এবং ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত হোসেন, ওনারা দুইজনে মহিউদ্দিন খানের সাথে যোগ সাজসে যখন আমি হাইকোর্ট থেকে রায় পেলাম আমার কনস্টিটিউন্সি ভ্যাকেটের, যেটা হাইকোর্ট রায় দিল, এই তিনজনে মিলে যোগ সাজসে কি করলেন, চিঠি পাঠাবে সেক্রেটারি, চিঠি পাঠিয়েছে জয়েন্ট সেক্রেটারি। এই জয়েন্ট সেক্রেটারি চিঠিটি অবৈধ বলে কোর্টে রিট করলেন, কে? শামসুদ্দিন চৌধুরী মানিকের কোর্টে। তারপর 5 বছর কাটিয়ে গেল, আমি আর সংসদে যেতে পারলাম না। এই ধরনের মামলা হলে সংসদ উত্তীর্ণ হওয়ার পরও এই মামলার বিধান কি, এটা কি তারা জিজ্ঞেস করেছে? করেনি। মনে করেন এই যে ইশরাককে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, আচ্ছা, এমপিদের নামে যে শপথ স্পিকার করাবে, স্পিকার যদি না করাতে পারেন চিফ জাস্টিস করাবেন, চিফ জাস্টিস যদি না করাতে পারেন তাহলে করাবেন ইলেকশন কমিশন। তাহলে ইশরাকের বিষয়টি তারা সরকারের কাছে কেন পাঠিয়ে দিলেন? তারা কেন শপথ গ্রহণ করতে পারলেন না? দেখুন, এই নির্বাচন কমিশন তারা তাদের স্বাতন্ত্রিক ব্যবহার না করে, তারা সরকারে অনুগত হওয়ার চেষ্টা করে, তারা এই প্রত্যেকটি জিনিসই লেজে গোবরে তারা করে দিচ্ছেন। ধরুন, তারা বলছে যে আয়কর রিটার্ন আপনাকে দিতে হবে, সাবমিট করতে হবে। আচ্ছা, দুদুকে কি একটা সেল করা যায় না? যে সেলটি আপনি, কিরণ সাহেব জানেন, আপনি নির্বাচন করবেন, তাহলে দুদুকে একটি সেলে 3 মাস আগে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, করার পরে আপনাকে তারা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিল। এখন আপনি নির্বাচন কমিশন তো আইন করতে পারে যে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার উইথ এনওসি ছাড়া
আপনার নমিনেশন পেপার অ্যাকসেপ্ট করবে না, এটা তো আগে ডিক্লেয়ার দিতে পারেন, তাহলে তো সব কিছু দুদক থেকে ভেরিফাই হয়ে আসে। কেন ওই যে আমরা ইংরেজিতে পড়তাম না, ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, সেই অবস্থাটিতে কেন হতে হবে? তাই এই নির্বাচন কমিশনকে এই নির্বাচনে তাদের এই যে মনে করুন এরশাদ সাহেবের যে দলটি দুইজনের মধ্যে বিভক্ত হয়ে তারা যে কে সভাপতি কে, এইগুলি কোনো বিধান তারা করেছে? যে যা আসে তাকে দিয়ে দেয়, একবার এরশাদ ভাইকে দিয়ে দেয়, একবার এরশাদের স্ত্রীকে দিয়ে দেয়, মনে আছে এই ঘটনাগুলো? নির্বাচন কমিশন তাদেরকে কোনো অবস্থাতেই তারা নিজস্ব কোনো রকম ভাবমূর্তি গড়ে তোলার জন্য কোনো কিছুই তারা করছে না। লোকাল ইলেকশনের কথা বললাম, শপথের কথা বললাম, ধরুন অবজারভার পাঠায় এই নির্বাচন কমিশন। তারা কাদেরকে অবজারভার পাঠায় জানেন? TMSS বলে ট্যাঙ্গামারা একটা কি এনজিও আছে, 2008 সালে ট্যাঙ্গামারা থেকে এক একটা সেন্টারে 20 জন 25 জন করে অবজারভার পাঠিয়েছে, তারা সেন্টার লুট করেছে 2008 সালে। I was the witness, I have all the evidence. তাহলে এই নির্বাচন কমিশন তারা অবজারভার কিভাবে, এটা কি তারা রেগুলেটরি কিভাবে করবে, এটার জন্য কি তারা কোনো ব্যবস্থা নিয়েছে? তারা ব্যবস্থা নেয়নি। এমনকি RPO 16(2) সেটাও তারা কারেক্ট করেনি। আচ্ছা, আপনি যদি একটা প্রাইমারি স্কুলের গভর্নিং বডি চেয়ারম্যান হতে হলে আপনাকে BA পাস হতে হয়, ইউনিভার্সিটিগুলো কলেজগুলোর গভর্নিং বডি চেয়ারম্যান হতে হলে আপনাকে ইউ মাস্ট নিড এ মাস্টার্স ডিগ্রি। আর আপনি MP হবেন, আপনার কোনো বাধ্যবাধকতা নেই কোনো ডিগ্রি। কেন? এটা ডিগ্রি পর্যন্ত করলে কি আপত্তি থাকতে পারে? এদেশে কি জনসংখ্যা শিক্ষিত লোকের অভাব রয়েছে? এটা তো 18 কোটির দেশ। আপনি বলবেন পৃথিবীর অন্যান্য দেশে এমন এক্সাম্পল আছে কিনা দেখুন। আমরা অন্য দেশে এক্সাম্পল প্রত্যেকবারই নিতে হবে। আমরা কি অন্যের জন্য কোনো এক্সাম্পল হতে পারি না? আমাদের কি শিক্ষিত জনগোষ্ঠীর অভাব রয়েছে? কেন আমরা তাহলে ডিগ্রি পাস আমাদের পার্লামেন্ট মেম্বার হবে, এটা আমরা করতে পারি না? আপনার স্মরণ আছে যে গত সংসদের যারা MP থাকতেন তারা দেখে দেখেও পড়তে পারতেন না, মাননীয় স্পিকার করে কিভাবে মামলিং করতো। তো এই যে বিষয়গুলো, এগুলো তো নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে। নির্বাচন কমিশন পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, তারা যদি কোনো রকম ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়, কেন আগে তাদেরকে বিচার করা যাবে না? কেন আপনি প্রিসাইডিং অফিসার হয়ে যদি কোনো মানে দুর্নীতি করেন, অর্থাৎ আপনি যে ব্যালট স্ট্যাম্পিং করে দেন, তাহলে এই পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার তারা নির্দোষ, তাদের কিছু বলা যাবে না। এই নির্বাচন কমিশন আপনাকে সার্টিফিকেশন দিল ইউ আর MP, লাইক মহিউদ্দিন খান আলমগীর, পরবর্তী আদালতে প্রমাণ হলো যে না, হি ইজ নট, তাহলে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব করা, তারা সার্টিফিকেট দিয়ে চলে যাবেন, কিছু হবে না। আপনার মনে আছে 2008 ইলেকশনে মোবাইল টেলিফোন অন রেখেছিল? মোবাইল টেলিফোন দিয়ে যখন আপনি স্ট্রাইকিং ফোর্স একটি থানা থেকে বেরোচ্ছে, আর্মি স্ট্রাইকিং ফোর্স 1 ঘন্টা লাগে একটি সেন্টারে যেতে, আপনি মোবাইলে আর্মিকে ট্র্যাকিং করছেন, আর আপনি মব করছেন, মব করে আপনি ইলেকশন রিগিং করছেন, তাহলে কেন আপনি এই মিডিয়া সেই সময় অন রাখলেন? আপনি গভর্নমেন্টের তো নিজস্ব ফ্রিকোয়েন্সি রয়েছে, তাদের ওয়্যারলেস সেট রয়েছে, লেট দ্য গভর্নমেন্ট রান দিস ওয়্যারলেস সেট। কেন আপনি জনগণকে মোবাইল দিয়ে এইভাবে আপনার আর্মি কোথায় যাচ্ছে, কিভাবে কি হচ্ছে সেগুলিকে আপনি ডিটেক্ট করছেন? এই যে এরিয়া ডিমার্কেশন করেছিল 2008 সালে, একটা পার্টিকুলার ক্যান্ডিডেটকে ফেল করার জন্য তারা এইভাবে ATM শামসুল হুদা অ্যান্ড ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেবের ওরা করেছিল, এবং সেই সময় তারা এইভাবে কনস্টিটিউয়েন্সিগুলি ডিমার্কেশন করেছিল যেন যেখানে BNP জিতবে সেখানে যেন BNP হারে। কই পরবর্তীকালে তো সেটা রইল না। এখন যিনি নির্বাচন করবেন, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম লাইজ ইন দ্য ইলেকশন। এটা নিয়ে দেশ রাষ্ট্রকে নিয়ে আমরা কথা বলবো কেন? আচ্ছা, নির্বাচন কমিশন নিজস্ব সেক্রেটারিয়েট আছে, সেখানে কেন ব্রিজিং করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন থেকে সচিব পাঠানো হবে? তাহলে সচিব যদি তাদেরকে নিয়ন্ত্রণ করে, বাজেট হতে শুরু করে, রেগুলেটরি বোর্ড হতে শুরু করে, যে সচিব যদি নিয়ন্ত্রণ করে, তাহলে গভর্নমেন্টের কাছে দায়বদ্ধতা তাদের রয়ে গেল। তারা কিন্তু তাদের নিজস্ব উপযুক্ততা নেই, তাদের সেক্রেটারিয়েট থেকে তাদের সচিব হয়, তারা কেন স্বাতন্ত্রিক হচ্ছে না? তারা কেন সরকারের সাথে এঙ্গেজমেন্ট থাকছে? তাদের বাজেট হতে, অ্যালোকেশন হতে, সব কিছু, তাদের অডিট হতে, সব কিছু। এই তো রিসেন্টলি একটা সংস্কার প্রস্তাব ছিল এই নির্বাচন কমিশনের, যে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করতে হলে আপার হাউসের স্পিকার এবং আপার হাউসের বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে একটা কমিটি করবে যেখানে তাদের ইনভেস্টিগেশন হবে। তারা সেটা মানেন না। অর্থাৎ ওনারা যারা দায়িত্বে চেয়ারে বসে আছেন, তাদের বিরুদ্ধে কোনো কিছু হবে সেটা তারা মানতে রাজি না, সেটা তারা সংস্কার কমিটির প্রস্তাবের বাইরে ফেলে দিয়ে দিচ্ছেন। কেন? আমরা কি দেখিনি নুরুল হুদা সাহেবের কি অবস্থা হয়েছে? আমরা কি দেখি না হাবিবুল আওয়াল সাহেবের কি অবস্থা হচ্ছে? তাহলে আগে থেকেই যদি আপনি আইন করতেন, আপনি চেয়ারে বসলে কি আপনি দায়মুক্তি হয়ে গেল? দায়মুক্তি তো কারোর জন্য না, সকলের দায়বদ্ধতা রয়েছে জাতির কাছে। তাহলে তারা নিজেদেরকে দায়মুক্তি রাখতে চান এবং সেই আইনগুলি করতে চান না।
আর ইলেকশন কমিশন সিলেকশনের 118 যেটা, সেটাকেও তো কার্যকরভাবে আমরা পাকিস্তান দেখেছি, নেপাল দেখেছি, ভারতে দেখেছি হাউ দে সিলেক্ট দ্য ইলেকশন কমিশন। তো সেই মতো ইলেকশন কমিশন সিলেক্ট করতে হবে। ইলেকশন কমিশন হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, এখান থেকে গণতন্ত্র আমরা প্রোডাকশন হয়। এই প্রোডাকশন হাউস যারা দিবেন প্রোডাকশন, তারাই যদি সঠিকভাবে আইন কানুন নির্ধারণ না করেন, তাহলে আপনি কি করে ভাববেন যে সুন্দর নির্বাচন যেটা হবে? বিরতি যাব, তবে আপনি হঠাৎ করে একটি নাম মনে করে দিলেন, মখা আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর। কোথায় আছেন তিনি জানা আছে? উনি সময় মতো আমেরিকা চলে গিয়েছেন। আচ্ছা, আপনার নামে কি কি মামলা ছিল তখন? আমার নামে 37টি করেছে। তখন তো ইপটিজিং শব্দটা আমরা জানতাম না। আচ্ছা। ইপটিজিং আর মসজিদের ঘড়ি চুরি ছাড়া সকল মামলা আমাকে করেছে। এমনকি মন্ত্রী অবস্থায় 35 জন মিলে 70 বছরের হিন্দু বিদ্যা মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলেছি ইন ফ্রন্ট অফ দ্য আমাদের পুলিশ সিকিউরিটি ফোর্সেস। এই ধরনের উদ্ভট কাল্পনিক মামলা করে আমাকে 3.5 বছর জেলে কাটিয়েছে। চুরির মামলা ছিল কোনো? একদম ছিনতাই, চুরি, রাজধানী সব মন্ত্রী থাকা অবস্থা। আমি আমার স্ত্রী মিলে, এই যে আজকের রাষ্ট্রপতি, আগের যে রাষ্ট্রপতি পালিয়ে গেলেন যে ব্যাংককে, উনি সাক্ষী দিয়েছেন আমার বিরুদ্ধে, আমার ওয়াইফের বিরুদ্ধে। রাষ্ট্রপতি হিসেবে ওনারটা মাপ যেতে হয়নি, অন্য সবাই সাক্ষী দিয়েছে। আমি আর আমার স্ত্রী নাজমুন্নাহার বেবি দুজনে মিলে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করেছিলাম। কার ব্যাগটা ছিল? মহিউদ্দিন খানের ওয়াইফের ব্যাগ ছিনতাই করেছে মন্ত্রী অবস্থায়। এবং সেই দিন আমি হেরিকে থমাসের কথা মনে আছে, ওনার সাথে আমি একটা কনফারেন্সে ছিলাম সেই সময়টা। ইত্তেফাকের সেই রিপোর্ট আমি সাবমিট করেছিলাম আদালতে, আদালত আমার কথা শুনেনি। মনে আছে আসাদুজ্জামান নূর সিএমও আদালতের, সে আমাকে হাইকোর্টের আদেশকে উপেক্ষা করে আমাকে জেল হাজতে পাঠিয়ে দিয়ে সিরিজ অফ মামলা শুরু করলেন। একটা মামলার ওয়ারেন্ট বের করে, আর একটা মামলা আমি বের নেই, আর একটা ওয়ারেন্ট ইস্যু করে। তার মানে আমার নাগরিক অধিকারকে খর্ব করে আমাকে 3.5 বছর জেলে রেখেছিল, কিন্তু একটিও দুর্নীতির মামলা করতে পারেনি। এই অত্যাচারের মধ্যে থেকে বেঁচে আছে। এখন তো রাখে আল্লাহ মারেকে, মখা আলমগীর সাহেব তো নাই দেশে বলছেন। এখন তো ওনার প্রেতাত্মারা কত লোক আছেন, দেশ কি প্রেতাত্মার থেকে বেরিয়ে আসতে পারিয়েছে? উনি কি আর আসবেন দেশে মনে হয়? উনি না আসলে ওনার প্রেতাত্মারা তো আছেন। আপনি দেখুন আজকে দেশের এই অবস্থা এইভাবে কেন হচ্ছে। হাফিজ ভাই কি বললেন, ইটস এ কমপ্লিটলি ষড়যন্ত্র। বিএনপির বিরুদ্ধে সকলে ঐক্য জোট করতে হবে। জনতার মঞ্চে যে কারিগর, সেই কারিগর ছিল মখা আলমগীর। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাই। আমরা একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে শুনবার চেষ্টা করছিলাম সে সময় নির্বাচনগুলোতে কিভাবে একজন নির্বাচিত ব্যক্তিকে হারিয়ে দিয়ে কোর্টের রায়কেও অমান্য করা হতো, এবং কিভাবে জেলে চুরি থেকে আরম্ভ করে সব ধরনের মামলাতে অন্তর্ভুক্ত করলে জেল খাটানো হয়েছে। আমরা বিরতি নিতে চাই, আবার আমরা ফিরে আসবো একই আলোচনায়। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আনম এহসানুল হক মিলন, রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। আমরা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই আলোচনায় যাবার পূর্বে আবার একটা ছোট্ট বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। স্প্যানিশ মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আনম এহসানুল হক মিলন, রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। আমরা মিলন ভাইয়ের সাথে অনেক কথাই শুনলাম, আমরা তার দুঃখের কথা, তার জেল জীবনের কথা আমরা শুনলাম। আমরা একটা রক্তাক্ত জুলাই নিয়ে আসতে চাই। হাসান ভাই, রক্তাক্ত জুলাইয়ের কথা স্মরণ করতে গেলেই কিন্তু মানুষের গা শিহরিত ওঠে। আজ যদি 14 তারিখ ধরি, এই দিনেই কিন্তু 24 জুলাই সেখানে আমরা দেখেছি গণভবনে একটি সংবাদ সম্মেলনে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলে সকল শিক্ষার্থীদেরকে তিনি সম্বোধন করলেন, এবং এরপরে ওই রাতেই কিন্তু আমরা রাত 10টা-11টা থেকে দেখেছি রাজু ভাস্কর্যের সামনে রোকেয়া হলের মেয়েরা প্রথম, এবং এটি কিন্তু একটা রোকেয়া শামসুন হলের মেয়েদের এই একটা কৃতিত্ব। তারা এরশাদ বিরোধী আন্দোলন এরকম একটা বড় তারা ঘটনা ঘটিয়েছিল। তারা বেরিয়ে আসছে, সকল শিক্ষার্থীরা বেরিয়ে আসলো, এবং সেখানে সহ চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব জায়গায় একটা অঙ্গিস্ফুলঙ্গ ছড়িয়ে পড়লো। এবং সেখানে শিক্ষার্থীরা বললো যেটি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আপনি রক্তাক্ত জুলাই নিয়ে কেউ বিশ্লেষণ করবেন? সেটা একটা মানে অভূতপূর্ব অধ্যায় আসলে, যে সর্বপ্লাবী এটা অভ্যুত্থান, সব মানুষের পুঞ্জীভূত ক্ষোভটা কিন্তু সেই জুলাই আমরা দেখেছি। মানে লক্ষ লক্ষ মানুষের, যারা না দেখেছে তারা বিশ্বাস করতে পারবে না। 5ই আগস্টের যে স্রোত যে গেছে এখান দিয়ে, উত্তরার থেকে এসছে, বিভিন্ন জায়গার থেকে গণভবনের দিকে, সেনাবাহিনী কিন্তু তখন একটা খুবই দূরদর্শী এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছে, অনেক রক্তপাত থেকে দেশকে রক্ষা করেছে। তারা যদি ফায়ার ওপেন করতো তাহলে কিন্তু মানুষ থেমে থাকতো না, সেটাকে অগ্রাহ্য করে এগিয়ে যেত, বিপুল একটা রক্তপাত হতো। সেটা থেকে কিন্তু দেশটা রক্ষা পেয়েছে, সেটার কৃতিত্ব সেনাবাহিনীকে দিতেই হবে। এবং তরুণদের প্রতি শ্রদ্ধা আমরা জানাবো অবশ্যই, তারা কিন্তু ফিনিশিং টাচটা দিয়েছে, যেটা
15 বছর ধরে যে রাজনৈতিক দলগুলি যে ফেরারি হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তারপরে চাঁদাবাজি, দখলবাজি, ক্ষমতা কুক্ষিগত করার জন্য যেরকম জুলুম, জুলুম, নিপীড়ন, অত্যাচার, নিষ্পেষণ, ধর্ষণের সেঞ্চুরি, কত কিছু হয়েছে, তুলনাহীন সেগুলি। আমরা বিস্মৃতিপরায়ণ জাতি, তো আমরা ভুলে যাই, খুব দ্রুত আমরা অতীত ভুলে যাই। আবরার ফাহাদকে কিভাবে হত্যা করা হয়েছে, বুয়েটের মেধাবী ছাত্র। তো সেই ছাত্ররা, এখনকার তরুণরা, সেগুলি কিন্তু সেটার বদলাটা নিয়েছে এবং তারা গ্রাফিতিতে লিখেছে দেয়ালচিত্রে যে আবরার উই মেড। তারপরে আবার তারা স্লোগান দিয়েছে যে বিকল্পকে তুমি, আমি, আমরা। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর সৃজনশীল স্লোগান। এবং আপনি দেখবেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু আবার ফিরে এসেছে তাদের কাছে। সেই নজরুলের সেই অগ্নিক্ষরা বাণী সমস্ত কিছু কিন্তু তাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা খুবই উদ্বেলিত হয়েছি এবং আমরা একটা নতুন দেশ নির্মাণের পথে এগিয়ে যাচ্ছি। তো এই সুযোগটা যদি আমরা সবাই মিলে হারিয়ে ফেলি, তাহলে আবার হয়তো 50 বছর, 100 বছর আমরা আবার পেছনে পড়ে যাব। সুতরাং ক্ষুদ্র স্বার্থ ভুলে আমাদের সবারই দায়িত্ব হবে, শুধু রাজনৈতিক দলগুলি না এবং 25 জন উপদেষ্টারই না, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হবে সচেতন থাকা। এবং যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমরা দেখতে পাচ্ছি, কোনো রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্য একটা হীন ষড়যন্ত্র একটা হচ্ছে, সেটাকে রুখে দেওয়ার জন্য প্রত্যেকটা দলের কমিটিতে একটা এমনভাবে সচেতনতা তৈরি করতে হবে যে দুর্বৃত্তদেরকে চিহ্নিত করতে হবে, যারা চাঁদাবাজি, দখলবাজি করে এবং অত্যাচার, নিপীড়ন করে, সেগুলিকে চিহ্নিত করা এবং তাদেরকে প্রতিরোধ করা। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমার মনে হয় সেটা করার কথা চিন্তা করতে হবে। এবং নির্বাচন যে হবে, সেখানেও কিন্তু একটা সোশ্যাল একটা কমিটি করা দরকার, বিভিন্ন পেশাজীবী সামাজিক শক্তির সবার মিলে এটা মনিটর করার জন্য, যেন কোনো কারচুপি না হয়। রেজাল্ট হওয়া পর্যন্ত তারা যেন পাহারা দেয় এবং তাদেরকে অংশীজন হিসেবে সেখানে, সেটা একটা ছায়া সরকারের মতো, ছায়া একটা কি বলবো, নির্বাচনী পরিচালনা কমিটির মতো সমস্ত সবার প্রতিনিধিত্ব থাকবে লোকাল, যে যেন সবাই মিলে আমরা একটা দেশটাকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে পারি, সুষ্ঠু একটা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা আমরা শুরু করতে পারি, সেটার বিকাশ এবং লালন করতে পারি, এবং আমরা যেন হানাহানি ভুলে, ক্ষুদ্র স্বার্থ ভুলে জাতীয় ঐক্যের পথে আমরা এগিয়ে যেতে পারি, সেটার সবার অভীষ্ট হওয়া উচিত। এই লক্ষ্যে ছাড়ও দেওয়া উচিত এবং ধৈর্য, সংযম এবং পরমত সহিষ্ণুতা, এই সংস্কৃতিগুলি আমাদেরকে চর্চা করতে হবে এবং লালন করতে হবে, এবং তাহলেই হয়তো আমরা একটা আশাবাদের জায়গা আমরা দেখতে পাবো। জি, মিলন ভাই শুনছিলেন এবং আমরা রক্তে ভেজা জুলাইয়ের কথা বলছিলাম। কি স্লোগান ছিল? এই যে আমাদের তরুণরা চমৎকার চমৎকার স্লোগান, হঠাৎ হঠাৎ যেমন বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, কে বলেছে রাজাকার, স্বৈরাচার, স্বৈরাচার, যে নানা রকম স্লোগান দিয়ে বললো কবি নজরুল ফিরে এসেছিল। যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, থামেনি কিন্তু গুলি করে দিয়েছে। সে রক্ত ভেজা জুলাই নিয়ে একটু যদি বিশ্লেষণ করেন আমাদের। সেটাই বলছিলাম, এর আগেও বলছি, এই যে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, ঝড় কি থেমেছে? ঝড় এখনো থামেনি, কিন্তু গুলি এখন করতে হবে না, গুলি কেউ করবে না, ঝড় আমাদেরকে থামাতে হবে। সকলে মিলেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জাতিকে আবার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। ধরুন শিক্ষার কথাই বলি, যেটা আমার সাবজেক্ট ছিল। এই শিক্ষা কোথায় নিয়ে গিয়েছে? একটি দেশকে ধ্বংস করার জন্য সবচেয়ে প্রয়োজন, আণবিক বোমা নিক্ষেপ করে একটি জাতিকে ধ্বংস করা যায় না। হিরোশিমা, নাগাশিমা অ্যাটম বোম ফেলে তাদেরকে ধ্বংস করা যায়নি, কিন্তু ধ্বংস করতে হলে শিক্ষা দিয়ে ধ্বংস করতে হয়। সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে এই সরকার। এবারে এই সরকার আসার পরে যে এসএসসি পরীক্ষা হলো, দেখতে পেলেন তো, এবার মোর দেন 6 লাখ ফেল করেছে। অর্থাৎ এর আগের পরীক্ষাগুলো সঠিকভাবে হয়নি। আমাকে তো যেতে হয়নি, আর আপনার এটিএন বাংলায় তো এই নকলের এই ভিডিও ক্যাসেট দিতে হয়নি যে আমরা সারা বাংলাদেশে, তখন তো এটিএন বাংলাই একমাত্র প্রচার মাধ্যম ছিল যেখানে আমি ভিডিও ক্যাসেট করে পাঠাতাম সারা বাংলাদেশে নকল প্রতিরোধ আন্দোলনের। তো এখন কিভাবে হলো? এটা হচ্ছে কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট কমিটমেন্ট করছে, আগামী গভর্নমেন্ট কমিটমেন্ট করবে এই শিক্ষাকে ফিরিয়ে আনার জন্য। দেখুন আমাদের দেশ কত জনবহুল দেশ। আমি একটু মনে করে দিতে চাই আপনার কাছে, নিশ্চয়ই বিশ্লেষণ ধরিয়ে দিলে হয়তো দর্শকরাও তারা বুঝতে পারবে যে ক্লাসরুমে কিভাবে ভাত রান্না করতে হবে, কিভাবে আলুর ভর্তা তৈরি করবে, খিচুড়ি রান্না করবে। সেখানে কিন্তু ওই শিক্ষকরা চাঁদা তুলে, যে স্কুলের মধ্যে কোনো কিচেনেরই ফ্যাসিলিটি নাই সেখানে চাঁদা তুলে সেখানে পিকনিক করতো, মানে এই ছিল শিক্ষা ব্যবস্থা ক্লাসরুমের মধ্যে। আমি আপনাকে ধরিয়ে দিলাম যে কিভাবে।
কিভাবে সে তো বললেন, আমরা তো অন্যান্য প্রজেক্টে খিচুড়ি শেখার জন্য বিদেশ যেত, কচুরি পানা তোলার জন্য বিদেশ যেত, কত কি না আমরা দেখছি, বালিশের মূল্য 50,000 টাকা, সবকিছু দেখেছি। এই যে শিক্ষা, এই শিক্ষাকে তো তারা ধ্বংস করে দিয়ে গিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের আপনি সুনাগরিক কর্তৃক, সুশিক্ষিত নাগরিক কর্তৃক পাবেন। তাহলে এই জুলাই বিপ্লব আমাদেরকে স্বাধিকার নয়, সর্বতভাবে সব দিকে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার, সেই জন্য এই বিপ্লবকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে সারা দেশের মানুষ। জুলাই যে বিপ্লব হয়েছে, এটা মানুষের হৃদয় থেকে, এটা কখনো মুছে যাবে না, এটা চির অম্লান হয়ে থাকবে। আপনি জুলাই সনদ যেভাবেই লিখুক না কেন, আমরা যারা জীবন্ত 18 কোটি লোক রয়েছে, 18 কোটি মানুষের হৃদয়ে 18 কোটি ইতিহাস রচিত হয়েছে। যেমনিভাবে 1971 সালে 7.5 কোটি বাংলাদেশি বাঙালিদের 7.5 কোটি ইতিহাস হয়েছিল, সেই ইতিহাস রচিত হয়েছে এই জুলাইতে। সেই জন্যই বলছি, এই জুলাইকে সামনে নিয়ে, এই জুলাই শপথকে সামনে নিয়ে আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবং সেই জন্য যারা আসবেন তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। তাই বলে সকলেই মিলে বিএনপিকে ঠেকাও, এটা তো জুলাই বিপ্লব আমাদের শিখেনি। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে সকলে মিলে সত্য কথা বলবো, দেশের কথা বলবো, সকলে মিলে দেশ গঠন করব। বিএনপিকে আন্দোলন করেনি। সেই 10টি বিশাল মিটিংয়ের জন্য 2023 সালের 28শে অক্টোবর পর্যন্ত 22 জনকে আত্মহতি দিতে হয়েছিল। সেই বিএনপির ডাকে মানুষ মহাসমাবেশগুলো আসার জন্য কলার ভেলা বানিয়ে তারা এসেছিল, আসেনি। মাথায় খাবার নিয়ে, চুলা চাক্কি নিয়ে তারা সে হাটে বাটে ঘাটে বসে বসে 3 দিন 4 দিন 5 দিন লাগিয়ে ঢাকা শহরে এসেছিল এই মিটিংয়ে। সেই জুলাই বিপ্লবে তো বিএনপির অবদান রয়েছে। কি করে আমরা ভুলে যাই, যেখানে আমরা সকলে মিলে 4 দলীয় জোট ছিল, একত্রে আমরা রাজনীতি করতাম, একত্রে বসে এক টেবিলে খাওয়া দাওয়া করতাম। এখন কিভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে একজন আরেকজনকে আবার পিছন থেকে ঢিল মারা, কাদা ছুড়াছুড়ি করছি। আমি বুঝছি না কেন রাজনীতি দলগুলোকে এই জুলাই বিপ্লবের কথা স্মরণ করে, বিগত দিনগুলোর কথা স্মরণ করে নিজেদের মধ্যে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। যদি তাই করা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে 35% ভোটার রয়েছে তাদের তো নিষিদ্ধ করা হয়নি। তারা কি ষড়যন্ত্র করতে পারে না? নিশ্চয়ই তারা বসে আছে, ওত পেতে বসে আছে এই ষড়যন্ত্র করার জন্য। জি, প্রিয় দর্শক, আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে আসলে রক্তাক্ত জুলাইয়ের কথা মনে করলেই বলতে হবে জুলাই আমাদের ঐক্যের প্রতীক। সেই ফ্যাসিস্ট বিরোধী ঐক্যে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যাতে কোনো ফাটল না ধরে, সেটি কিন্তু আজকে যারা অতিথি, আমরা আপনাদের সকলেরই কিন্তু সেই প্রত্যাশা। আমরা আবার একটা ছোট বিরতি নিচ্ছি, শেষ বিরতি। আমরা আলোচনায় ফিরে আসবো সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী আনাম এহসানুল হক মিলন, রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি কবি হাসান হাফিজ। আবার একটা শেষ বিরতি নিচ্ছি। ইসমাইল মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম এহসানুল হক মিলন ভাইয়ের সাথে, যে রক্তাক্ত জুলাই নিয়ে কথা বলছিলাম, এবং সেখানে এই যে জুলাই অধ্যায়ের যে কলঙ্কময় ইতিহাস এবং ফ্যাসিজমের যে সর্বোচ্চ রকমভাবে নির্যাতন, নিপীড়ন, সব কিছু কিন্তু মিলন ভাই বলেছেন। এখানে একটা প্রসঙ্গ বলতে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো খালি করার জন্য বলা হলো, এবং বিকেল থেকে সন্ধ্যা থেকেই কিন্তু প্রায় হল খালি হয়েছে, শুধুমাত্র মেয়েদের হলে কিছু মেয়েরা থাকবার চেষ্টা করছিল, কিন্তু তাও তাদেরকে জোর করে সেখানে রাত্রের মধ্যে প্রভোস্টরা, আপনারা জানেন কারা প্রভোস্ট ছিলেন, কারা হাউস লিডার ছিলেন, তারাও কিন্তু রাতে বের করে দিলেন। এক ধরনের মনে হচ্ছিল যে আন্দোলনটা থেমে যাচ্ছে কিনা, শেষ হয়ে যাচ্ছে কিনা। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, যদি আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কথা ধরি, এনইসির কথা ধরি, বা সাউথ ইস্ট ইউনিভার্সিটি, নর্থ ইউনিভার্সিটি, উত্তরার দিকে যে ইউনিভার্সিটির কথা বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, আর অন্যদিকে যদি আমরা যাত্রাবাড়ির দিকে ধরি, যে মাদ্রাসা বা অন্য শিক্ষা অনেক ক্লিয়ার। তো সে অবস্থায় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা ভীষণ বড় শিক্ষার্থীদের একটা অবদান ছিল, বিশাল একটা। আপনি সেটা কিভাবে দেখছেন? সেটা যেন আমরা ভুলে না যাই। এবং আসলে কি জুলাইয়ের যে রক্তাক্ত যে আন্দোলন এবং সেটার যে বিজয়, সেগুলি কিন্তু এখন আমাদের ধরে রাখতে হবে পরবর্তী প্রজন্মের জন্য। এটার উপাদানগুলি হারিয়ে যাবে, এগুলি সংহত করা দরকার, এগুলির ইতিহাস সংরক্ষণ করা দরকার, এটার ডকুমেন্টেশনটা দরকার। কিছু কিছু হচ্ছে, কিন্তু মানে আরও মনে হয় একটা কনসার্টেড এবং প্রামাণ্যকরণ করে, কারণ না হলে যে যার মতো করে এটা পরে ব্যাখ্যা করবে, এটা ব্যাহত হয়ে যেতে পারে, সেরকম একটা আশঙ্কা কিন্তু থাকে। তো সবার অবদানগুলি যেন সুন্দরভাবে, বস্তুনিষ্ঠভাবে, প্রকৃতভাবে যেন উপস্থাপিত হয়, সেগুলির জন্য গ্রন্থ দরকার, চলচ্চিত্র দরকার, তারপরে আরও নানান গানের মধ্যেও এসছে আমাদের, মানে একদম 52, 71, 90, তারপরে 24, এগুলি কিন্তু আমাদের একটা বাক বদলের একটা ইতিহাসের একটা মাইল ফলক। সেগুলিকে আমরা যদি সংরক্ষণ করি, আমরা যদি পরবর্তী প্রজন্মের জন্য এই শিক্ষণীয় জিনিসটাকে তুলে ধরি, তাহলে কিন্তু আমরা উপকৃত হব। এটা যেন আমরা হেলায় না হারাই। কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু আরও হওয়া দরকার, আরও ব্যাপকভাবে হওয়া দরকার।
এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা কিন্তু সেইভাবে আলোচিত হচ্ছে না, অথচ তারা অজস্র প্রাণ ঝরেছে কিন্তু সেখানে। এই যে মীর মুগ্ধ যে উত্তরায় সেই মর্মান্তিক কাহিনী, তাই না? তারপরে কতগুলি শিশু মারা গেছে, তাই না? এই ছাদে খেলছিল, হয়তো হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, যাত্রাবাড়িতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, মানুষকে কিভাবে পিষে মারা হয়েছে। এবং অভিযোগ আছে যে এরকম তারা নিজেরাই নাশকতা করে, এই যে মেট্রো স্টেশন এগুলি তারা করে, আওয়ামী লীগ সবই করতে পারে, বাসে গান পাউডার দিয়ে কিন্তু তারা কিন্তু অনেক আগে, আপনার মনে আছে কিনা জানি না, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এখানে সেগুলি প্রমাণিত হয়েছে। এবং আগুন সন্ত্রাসের নামে যেসব করা হয়েছে সেগুলি তারা নিজেরাই করেছে, এগুলো প্রমাণিত হয়েছে। কিন্তু যেহেতু কুক্ষিগত করেছিল ক্ষমতা, ফ্যাসিস্ট ক্ষমতা টিকে থাকার জন্য, কেয়ামত পর্যন্ত টিকে থাকার জন্য গণভবনও লিখে নিয়েছিল, আপনার মনে আছে? সেটা এটা রহিতকরণ করেছেন ব্যারিস্টার মওদুদ। সেটা প্রতিশোধটা কিভাবে শেখ হাসিনা নিয়েছিল, মওদুদ আহমদকে কিন্তু বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। আমরা যেন সেগুলি ভুলে না যাই, এগুলি আমরা নতুন প্রজন্মকে যেন তুলে ধরতে পারি আমরা তাদের কাছে, তাহলেই কিন্তু আমরা সঠিক শিক্ষাটা পাবো, তাহলে আমরা পথ হারাবো না। জুলাইও আমাদের যেই পথ দেখিয়েছে সেই পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই দিক নির্দেশনা আমাদের একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে, বাতিঘর হিসেবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কখনো কোনো ফেসিস্টকে প্রশ্রয় দিব না, মানুষের মধ্যে সেই সচেতনতাটা থাকবে। এবং যদি নির্বাচন একটা হয় সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের স্বচ্ছ প্রক্রিয়ায়, তাহলে জবাবদিহি একটা হবে। আবার কেউ যদি ভুল করে, অন্যায় করে, তাহলে পরবর্তীকালে আবার ভোটের জন্য গেলে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সেই সংস্কৃতিটা গড়ে তোলা দরকার। এটার জন্য একটা নির্বাচনে হবে না, বেশ কয়েকটা লাগবে। আস্তে আস্তে আমরা সেই পথে এগিয়ে যাব। আমরা কিন্তু বারবার আমরা 24-এর মতো এরকম রক্ত দিতে পারবো না, আমাদের সেই সময় অনেক, পৃথিবী অনেক এগিয়ে গেছে, আমরা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বিনিয়োগ নাই, স্থিতিশীলতা নাই, রাজনৈতিক সরকার নাই। সেটা আমরা বেশি দিন যদি প্রলম্বিত করি তাহলে এরকম হানাহানি, অন্তর্ঘাত, ষড়যন্ত্র আরও বাড়তে থাকবে, নতুন নতুন ঘটনা ঘটবে। এরকম যেরকম পুরান ঢাকায় যেরকম প্রস্তর দিয়ে পিটিয়ে মারা হলো, সেরকম নৃশংস ঘটনা আরও দেখবেন কত কিছু ঘটছে। নানান ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনটাকে বিঘ্নিত করার জন্য, ব্যাহত করার জন্য। নানান ফতোয়া দেওয়া হচ্ছে, নানান ইস্যুস নিয়ে আসা হচ্ছে যেগুলি আমাদের দেশের জন্য প্রযোজ্যই না। সেগুলি কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং সেটার জন্য পারস্পরিক শ্রদ্ধাশীলতাটা দরকার, আস্থাটা দরকার। সরকারেরও উচিত রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে তাদেরকে সেইভাবে মোটিভেট করা এবং তাদের যে সংস্কার, সেগুলিরও সংস্কার ভবিষ্যতে প্রয়োজন হবে। বাস্তবায়নটা কিন্তু রাজনৈতিক দলই করবে, নির্বাচিত সরকারই করবে। সেই আস্থাটা তৈরি করা দরকার। সবাই মিলে আমরা যেন সেই পথটা তৈরি করতে পারি। নিশ্চয়ই। আমরা শেষ পর্যন্ত আলোচনায় আমরা আপনার কাছে যদি আসি, সেটি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল, তিনি বলছেন এই সরকারের সময় কিন্তু যে বিচার কার্যটা, জুলাই হত্যাকাণ্ডে যে বিচার কার্যটা তারা করে যাবার সূত্রপাতটা করে যেতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এখন যেটি হচ্ছে যে কেউ কেউ বলে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে, সেটি বলতে কি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা একটা প্রসঙ্গ তোলে। কিন্তু যে দেশে এখন ওই দলের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন যিনি, তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তার পরিবারের পরিজন সবাইকে কিন্তু আমরা যতটুকু দেখেছি 3 তারিখ বা 2 তারিখের মধ্যে তিনি মেসেজ দিয়ে সবাইকে দেশ থেকে পার করে দিয়েছেন। এখন যেখানে কোনো নেতা নেত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো আনুষ্ঠানিকতায় কোনো আওয়ামী লীগের কেউই যাচ্ছে না, তো সে অবস্থায় আমরা বিচারটা দেখতে চাই। একই সাথে আপনি মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা কীভাবে আপনারা দেখছেন? ধন্যবাদ আপনাকে। একটু আমি যেতে চাচ্ছিলাম জুলাই স্মৃতি। গণভবনে একটি জুলাই স্মৃতি জাদুঘর করার কথা ছিল, শুনেছিলাম, ভেবেছিলাম এই জুলাই 36-এ সেটা উদ্বোধন হবে। কারণ কথায় আছে বাঙালিদের মেমোরি নাকি 40 দিনের। তো এটাকে রিফ্রেশ করার জন্য আমাদের সেই গণভবন যদি এমন একটি জাদুঘর হতো যেখানে জুলাই স্মৃতি সংরক্ষণ করা হতো, উনি যেমন বললেন প্রামাণ্যচিত্র দিয়ে, গ্রাফিতি দিয়ে এবং সেই দিনের ঘটনাগুলোকে উল্লেখ করে সেটাকে আমাদের স্মৃতিতে চিরজাগরুক রাখার ব্যবস্থা করতে হবে। এবং এটা হবে একটা ইনস্ট্রুমেন্টাল আমাদের মেমোরি রিফ্রেশ করা এবং আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেওয়া এবং আগামী দিনের ফেসবাদ না আসতে পারে এই দৃষ্টান্তটি এই গণভবনে এই জাদুঘর বানিয়ে এই সরকারের করতে পারতো এবং করার কথা ছিল। আসুন, আওয়ামী লীগের নির্বাচন আসতে পারবে কি আসতে পারবে না, অন্যায় করলে বিচার হবে,
বিচারের পরে যা হবে তাই হবে। আপনি ভেবে দেখুন, আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা হতে একদম গ্রাসরুট লেভেলের নেতা, তাদের দাপট, তাদের হুঙ্কার, তাদের চাঁদাবাজি, তাদের সন্ত্রাসী, তাদের অপকর্ম, এমনকি নির্বাচনগুলো তো যেইভাবে তারা সেই 14 নির্বাচন বলুন, 18 বলুন আর 24 বলুন, যেভাবে তারা করেছে, যেভাবে তারা বিশ্বজিৎকে চাপাতি দিয়ে খুন করেছে, যেভাবে আমাদের মান ইজ্জত সম্ভ্রম, আমাদেরকে নেতাদেরকে জেল খাটিয়েছে, সেই আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটা আদালতের রায় বলে দিবে। বর্তমানে তো গুটি কয়েক নেতার হচ্ছে, তাহলে বাকিরা সকলেই এই বিচারের কাঠামোতে আসতে হবে। আমি যদি এখন আমার কচুয়ার আওয়ামী লীগের যারা অত্যাচার অনাচার করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে চাই, বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট তো সেই মামলাগুলো নেবে না। তা আমাদের অপেক্ষায় থাকতে হবে, যেই সরকারই আসুক, নির্বাচিত সরকার আসলে পরে এই মামলাগুলোকে করতে হবে। যদিও কয়েকটি বিশেষ মামলার বিচার নজির হিসাবে করতে চাচ্ছেন আমাদের আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেব, তিনি 2টি আদালত খুলেছেন। আমার মনে হয় ওনার ট্রাইব্যুনাল আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে, কারণ বেশ কতগুলি বিচার খুব তড়িৎ গতিতে হওয়ার প্রয়োজন রয়েছে। ইমিডিয়েটলি আমরা শুনলাম আইজিপি মামুন সাহেব রাজসাক্ষী হবেন, এটা একটি ভালো খবর আমাদের জন্য, কারণ থলের বিড়াল বেরিয়ে আসবে। এদের অনেকেই রাজসাক্ষী হতে পারেন, তবে ট্রুথ কমিশনের মতো একটি কমিশন তারা করতে পারতেন। যারা টাকা লুটপাট করেছেন তারা হয়তো বা এই সরকারকে কিছু ফেরত দিয়ে তারা নিজেকে নির্দোষ নিজেকে পবিত্র করার জন্য গঙ্গায় স্নান করার মতো ট্রুথ কমিশনে আসতে পারতেন। অথবা বিদেশে যে টাকার পাচার করেছে এই গভর্নমেন্ট যদি সাথে সাথে 1000 টাকার নোটগুলিকে ব্যান করতো, তাহলে দেখতেন ডলারের দাম স্কাই রকেট হতো না। যাই হোক, যেটা হয়েছে হয়েছে। আমি মনে করি বিচার হতেই হবে এবং প্রত্যেকটি জায়গায় বিচার হবে। বিচার তো মাত্র শুরু হয়েছে। মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এই আওয়ামী সন্ত্রাসীরা, দুষ্কৃতিকারীরা এখন পালিয়ে আছে, তাদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে বিচার হতেই হবে। বিচারের সংস্কৃতি থেকে যদি আমরা টিকে না রাখতে পারি, আগামী দিনে পুনরাবৃত্তি হওয়ার আবারও সম্ভাবনা থেকেই যাবে। বিচারের কাঠগড়ায় বিচার যদি কঠিনভাবে হয়, এখনও তো দেখুন না, প্রায় 2500 জাজের মধ্যে 1800 জাজ আওয়ামী লীগের দ্বারা। যে জাজ হাইকোর্টের চিফ জাস্টিস দরজা ভেঙেছে তারাও তো বিচারপতি হয়েছে, দেখেছেন আপনারা। যারা নির্বাচন কমিশনের সিলেকশন প্রসেসে ছিল, অ্যাপিলেট ডিভিশনের জাজ, ওই সিলেকশন করলেই তাদেরকে চিফ জাস্টিস বানানো হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে করবে এই সরকার? যারা আজকে দায়িত্ব রয়েছেন, এই ঊর্ধ্বতন সরকারি আমলারা, তাদের অনেকেই ডিএনএ পরীক্ষা দিয়ে আওয়ামী লীগের সময় তারা দায়িত্বে ছিলেন, এখনও সেই জায়গাতেই রয়েছে। এবং এই যে উপজেলা লেভেলে এই যে প্রশাসক দিয়ে চালাচ্ছে, মেয়র হতে শুরু করে উপজেলা লেভেলে, কাদের দিয়ে চালাচ্ছে? যারা আওয়ামী লীগের ডিএনএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তারাই তো চালাচ্ছে। অতএব আমরা কিন্তু কোথাও কোনো বিচার পাচ্ছি না, আমরা কিন্তু কোথাও কথা বলছি না যে অত্যাচারিত অনাচারিত হয়েছি, তারপর আমরা চোখ বন্ধ করে বসে আছি একটি নির্বাচনের জন্য। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দল আসবে, সেই রাজনৈতিক দলকে এই বিচারের বেশিরভাগ দায়িত্ব নিতে হবে। তারা একটা টোকেন বিচার করে যাবে মাত্র। জি, নিশ্চয়ই। আমরা বিচারের কথা দিয়ে শেষ করতে চাই হাসান হাফিজ ভাই, এবং যেটি আসিফ নজরুল বলছেন একটা আশাবাদের কথা বলেছেন যে এই সরকারের আমলে হত্যাকাণ্ডের বিচার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আসলে অগণিত বিচার, অগণিত বিশৃঙ্খলা, অন্যায়, অত্যাচার, গুম, খুন, হত্যা, অনেক কিছু, অনেক বিচার। আমি জানি না এই বিচার কত বছর, কত দিন লাগবে, তারপর একটা আশাবাদ। আপনি কীভাবে দেখছেন? আশা করা যায় যে আমরা কোনো তাড়াতাড়ি একটা কিছু পাবো। আর দ্রুত বিচার ট্রাইব্যুনালেও হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে হচ্ছে, এবং আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও শোনা যাচ্ছে, যেগুলির এভিডেন্স আছে প্রচুর, তাই না? সেগুলি, এবং এই যে বললেন, যেটা মিলন ভাই যেটা বললেন, এই আইজিপি মামুন সাহেব যে রাজসাক্ষী হচ্ছেন, সেখান থেকে অনেক ডকুমেন্টস তার কাছে আছে, গ্রহণযোগ্য সত্য অনেক কিছু আমরা পাবো সেখান থেকে। ফলে বিচারটা ত্বরান্বিত হবে বলে আমি মনে করি, এবং সেটার স্বচ্ছতাও এটার দ্বারা প্রমাণিত হবে। ফলে আশা করা যায় যে সময় আছে এই সরকারের হাতে এখনও কিছু, তো এটা প্রক্রিয়া চলছে। কোনো একটা রায় হলেই তো হয়ে গেল, তাই না? তখন কনভিক্টেড হয়ে গেলে তো এমনি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে যাবে, যেটা উনি বলেছেন। আদালতের উপরে আমরা আস্থাটা রাখি, একটু আমরা অপেক্ষা করি। আমরা সবকিছুতেই অধৈর্য হয়ে যাই, রাতারাতি কিছু চাই। জি, নিশ্চয়ই আমরা শেষ করবো। তবে মিলন ভাই 30 সেকেন্ডে কিছু যুক্ত করবেন কিনা সর্বশেষ মিলিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপট, বিচার, সংস্কার, মব জাস্টিস সব মিলিয়ে? আমি 30 সেকেন্ডে শুধু যুক্ত করতে চাই, আমি
আশা করেছিলাম এই সরকার একটি পার্মানেন্ট এডুকেশন কমিশন করবে প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি, যেটা এডুকেশন মিনিস্ট্রির সাথে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে এডুকেশনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন। সেটা জনশক্তির জন্য এদেশে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের একটা মিনিস্ট্রি তারা করে যাবে। এটাই আমার বিশেষ আশা ছিল এই সরকার করবে, কারণ এই সরকার প্রধান তিনি নোবেল লরিয়েট। নিশ্চয়ই আমরা আশাবাদী হতে চাই আপনি যে দল করেন তারা ক্ষমতায় আসলে এটাকে প্রধান গুরুত্ব দিবার জন্য আপনি তাদের প্রতি অনুরোধ করবেন। আপনিও নিশ্চয়ই তার সঙ্গে যুক্ত থাকবেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের সেই রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনার প্রেক্ষাপট রক্তাক্ত জুলাইয়ের কথা আমরা শুনছিলাম। আমরা 24শে জুলাই আমরা যে সাবেক আইজিপিকে দেখেছি যে হত্যাকারী হিসাবে আজকে অভিযুক্ত, সেই আইজিপি কিন্তু এখন রাজসাক্ষী হচ্ছে। সুতরাং আমরা এই 24শে জুলাইয়ের ইতিহাসকে ভুলে গিয়ে যদি আবারও কোনো রকম ফ্যাসিজমের জন্ম দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আর 15 বছর কিন্তু অপেক্ষা করবে বলে আমার মনে হয় না। সুতরাং যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, যারা দেশের নেতৃত্ব দিবেন, তাদের প্রত্যেককে কিন্তু মনে রাখতে হবে যে রক্তাক্ত জুলাইয়ের ইতিহাসের মধ্যে দিয়ে এই তরুণদের মধ্যে যে অগ্নিশৃঙ্গ জ্বলে উঠেছে, আবারও যদি কোনো রকমভাবে অন্যায়, অত্যাচার, জুলুম সেগুলি হয়, তাহলে কিন্তু এই দেশের জনগণ, ছাত্র জনতা সবাই মিলে কিন্তু সেটি প্রতিহত করবে। আমরা আশা করব যে আগামীর রাজনীতিতে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি দেখতে চাই, ঐক্যের রাজনীতি দেখতে চাই। আজকে প্রধান দল বিএনপি, জামাত, এনসিপি, ইসলামিক দলগুলো সবাই মিলে কিন্তু যে ঐক্যে যাতে ফাটল না ধরে সে প্রত্যাশা করে আমরা আমাদের আজকের ইসমানী মির্জা বশিবরাত্রি এখানে শেষ করছি। জনাব বেসারুল হক মিলন আপনাকে ধন্যবাদ জানাই, আমি হাসান হাফিজ আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।